আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। করোনার বছরেও দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় ৫,০০০ মানুষের। সড়ক দুর্ঘটনার ১৩ কারণ বলছে নিরাপদ সড়ক চাই। ক্যাসিনো ব্যবসায়ী শাহিদুলের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত। ৩২,৬১,০০,০০,০০০ টাকার অবৈধ সম্পদের অভিযোগ। আজ থেকে আবার বিমানের সৌদিগামী ফ্লাইট চলাচল শুরু। প্রবাসীদের প্রতি দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রী। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। করোনার বছর ২০২০ সালে প্রায় ২ মাস বাসসহ পরিবহন চলাচল বন্ধ থাকলেও দুর্ঘটনায় প্রাণ গেছে ৪,৯৬৯ জনের। এ সময় দুর্ঘটনা ঘটেছে ৪,০৯২টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫,০৮৫ জন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠা সংগঠনটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এতে সড়ক দুর্ঘটনার ১৩টি কারণও তুলে ধরা হয়। আহত হয়েছে ৮৬৬। সংবাদ সম্মেলনে দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন করেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। প্রতিবেদনে বলা হয় ২০২০ সালে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় ৩,৮০০ জন, রেল দুর্ঘটনায় ১২৯ জন এবং নৌ দুর্ঘটনায় মারা গেছে আরও ২০০ জন। এছাড়া নিখোঁজ হয়েছে ১০০ জন। তবে প্রাণহানির এই সংখ্যা ২০১৯ সালের চেয়ে প্রায় ২৫০ কম। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে অঘোষিত লকডাউন থাকায় দুর্ঘটনা ২০১৯ সালের চেয়ে কিছুটা কমেছে বলছে নিশ্চা। বিশ্বব্যাপী করোনা মহামারী আকারে দেখা দেওয়ায় বাংলাদেশে এর ভয়াবহতা ছড়িয়ে পড়ে, যার ফলে অফিস, আদালত, দোকানপাট, গণপরিবহন বন্ধ থাকে। মূলত ২০২০ সালে সড়ক দুর্ঘটনা এ কারণে কম হয়েছে, তবে তা আশাব্যঞ্জক নয়। সড়ক দুর্ঘটনার জন্য টাস্কফোর্সের ১১১ সুপারিশ বাস্তবায়ন না হওয়া সহ ১৩টি কারণও তুলে ধরেন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান। সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নজরদারির অভাব, চালকদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্সবিহীন চালক নিয়োগ, পথচারীদের অসচেতনতা ও সড়ক নির্মাণের ত্রুটি দুর্ঘটনার কারণ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। রাস্তার পাশে হাট বাজার ও দোকানপাট, এছাড়াও অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়া ইত্যাদি মূল কারণ বলে চিহ্নিত করা হয়। সড়ক আইনের সঠিক বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে বলে আশা নিরাপদ সড়ক চাই আন্দোলনের। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৫ এবং নারী ২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৭,৬৮৭ জনের। ১৮১টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৫,৫৪৪ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৭৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬.২৯%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,১৮,৮৯৮ জনে। সুস্থ হয়েছেন আরও ১,০২১ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৬৩,৪৮০ জন। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনার টিকা বঙ্গভ্যাক্স উৎপাদনের অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। দুপুরে প্রতিষ্ঠানের উৎপাদন ও গবেষণা প্রধান ডক্টর আসিফ মাহমুদ এ তথ্য জানান। টিকা উৎপাদনের পর ট্রায়ালের অনুমোদনের জন্য চেষ্টা চালাবে বলে জানান তিনি। গত বছরের ২ জুলাই করোনা ভাইরাসের নতুন টিকা উদ্ভাবনের দাবি করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। গত ৮ মার্চ এই টিকা তৈরির কাজ শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিনটির নাম রয়েছে। বিশ্বে যে ১৫৬টি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থায় আছে, তার মধ্যে গ্লোবের ৩টি টিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত মডার্নার করোনা টিকা ব্যবহারে সবুজ সংকেত দিল ইউরোপিয়ান ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। বুধবার এই অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি ইএমএ। চূড়ান্ত অনুমোদন পেলে এটি হবে ফাইজার বায়োএনটেকের পর ইইউর ২৭ সদস্য দেশে অনুমোদন পাওয়া দ্বিতীয় টিকা। মডার্নার গুণমান, নিরাপত্তা ও কার্যকারিতার সব তথ্য বিশ্লেষণ করে ইএমএ জানায়,
18 বছরের বেশি যে কেউ এই টিকা নিতে পারবে। এই টিকার 2 ডোজ নিতে হবে, তবে চূড়ান্ত অনুমোদনের জন্য ইউরোপিয়ান নির্বাহী কমিশনের অনুমোদন লাগবে। টুইটে কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লেয়ান জানান, দ্রুত সিদ্ধান্ত আসতে পারে। এদিকে ইউরোপে বাড়ছে করোনার নতুন ধরনের সংক্রমণ, আর 45 কোটি মানুষকে টিকা প্রয়োগ চলছে খুব ধীর গতিতে। এ নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে সংশয়। গত সপ্তাহ থেকে ইউরোপের 27 দেশে শুরু হয় ফাইজারের করোনার টিকা প্রয়োগ। ক্যাসিনো ব্যবসায়ী শাহিদুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার উপসহকারী পরিচালক মামুনুর রশিদের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শাহিদুল হকের বিরুদ্ধে 32 কোটি 61 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। 2019 সালের শুদ্ধি অভিযানের আগেই বিদেশ পালিয়ে যান শাহিদুল হক। তার বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারের অভিযোগ। শাহিদুলের 12 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়ে মামলা করে দুদক। 1 বছর তদন্ত করে আরও 20 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ মেলে। আদালতের নির্দেশে 10 ব্যাংকে 22 শাখা থেকে শাহিদুলের প্রায় 11 কোটি টাকা জব্দ করা হয়। আসামি মোহাম্মদ শাহিদুল হক অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে 32 কোটি 61 লক্ষ 61 হাজার 334 টাকার আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য ও ক্যাসিনোর মতো অবৈধ সম্পদের উৎস থেকেই এই সম্পদ অর্জিত হয়েছে বলে মনে করছে সংস্থাটি। অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা রুজু হয়। শাহিদুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হলে অবৈধ সম্পদ জব্দ করা হবে বলে জানিয়েছে দুদক। 27-এর 1 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্মৃতি বিজড়িত চট্টগ্রামের জে.এম. সেনের ভবন ভাঙার উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া ভবনটি ঐতিহাসিক স্থাপনা বিবেচনায় কেন সংরক্ষণ করা হবে না জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। চট্টগ্রামের রহমতগঞ্জে ব্রিটিশ শাসনামলে এই বাড়িটি নির্মাণ করেন ভারতীয় কংগ্রেসের নেতা যাত্রামোহন সেনগুপ্ত। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবীদের হয়ে মামলা লড়ায় শাসকদের রোষানলে পড়েন যাত্রামোহনের ছেলে যতীন্দ্রমোহন। 1933 সালে কারাগারে তিনি মারা গেলে এই বাড়িতে ছিলেন তার স্ত্রী। 1970 সালে তিনি ভারতে গেলে বেহাত হয়ে যায় বাড়িটি। পরে তা শত্রু সম্পত্তি ঘোষণা করা হয়। প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে সেই বাড়িতে প্রথমে বাংলা কলেজ এবং 1975-এর পরে নাম বদলে শিশুবাগ স্কুল প্রতিষ্ঠা করে স্থানীয় একটি পক্ষ। আদালতের আদেশের কথা বলে গেল 4 জানুয়ারি এক ব্যক্তি ভবনটি ভাঙার উদ্যোগ নিলে স্থানীয়দের বাধায় তা স্থগিত হয়। পরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে হাইকোর্টে রিট করেন আইনজীবী মাসুদ আলম চৌধুরী। বুধবার দুপুরে ওই রিটের শুনানি নিয়ে ভবনটি ভাঙার উপর 1 মাসের স্থিতাবস্থা দেয় হাইকোর্ট। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনা বিবেচনায় ভবনটি কেন সংরক্ষণ করা হবে না জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। 1 মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার জন্য সকলকে নির্দেশ দিয়েছেন। এটি আবার 1 মাস পরে পুনঃ আদেশের জন্য লিস্টে আসবে। এবং আমরা আদালতে বলেছি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। ঐতিহাসিকভাবে এটি আমাদের ঐতিহ্য এবং আমাদের ইতিহাসের একটি অংশ। এদিকে চট্টগ্রামে এক বৈঠকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ভবনের জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকার লিজ দিয়েছে। এ ধরনের জমি বিক্রি করা যায় না। একটি চক্র জাল কাগজপত্র তৈরি করে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তার। অর্পিত সম্পত্তির যদি কোনো দাবিদার না থাকে, সরকার এটা নিজের কাস্টডিতে নিয়ে যেতে পারবে, নিজের মালিকানায় খাস জমি হিসেবে গণ্য করতে পারবে। সরকার যদি জাদুঘর প্রতিষ্ঠার তাদের যে সরকারি সিদ্ধান্ত, এটা বাস্তবায়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারে। হাইকোর্টের রিটে সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার সহ 6 জনকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিলখানায় বিডিআর হত্যা মামলায় খালাস চেয়ে
আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামি। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল আবেদনটি জমা দেওয়া হয়। আপিলের নথিপত্রের পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে 8,34,345। অন্যদের ক্ষেত্রে যেন এসব নথি না দিতে হয় সে ব্যাপারে প্রধান বিচারপতি বরাবরে আবেদন করা হয়েছে। তিনি অনুমতি দিলে অন্য আসামিরা 13 জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম। সকালে মৃত্যুদণ্ড পাওয়া যে 9 আসামি আপিল করেছেন তারা হলেন কামাল মোল্লা, মনিরুজ্জামান, ইউসুফ আলী, আবু সাইদ আলম, শহীদুর রহমান, আনিসুজ্জামান, ফজলুল করিম, বজলুর রশিদ এবং আব্দুল মুহিত। 2009 সালে বিডিআরের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। 2 দিন ধরে চলা ওই বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এ ঘটনায় করা মামলায় 2013 সালে 152 জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড, 160 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 256 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 278 জনকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স এবং আপিলের উপর হাইকোর্ট 2017 সালের 26 এবং 27 নভেম্বর রায় ঘোষণা করেন। 2020 সালের 8 জানুয়ারি 29,059 পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ করা হয়। মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে কামাল মোল্লা সহ 9 জনের পক্ষে 55,623 পৃষ্ঠার একটি আপিল মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়ের করা হয়েছে। ইতিমধ্যে রাষ্ট্রপক্ষ পূর্ণাঙ্গ পেপার বুক দিয়ে একটি আপিল ফাইল করেছেন এবং অন্যান্য আসামিদের পক্ষে পেপার বুক এক্সাম্পশন চেয়ে তারা একটি আবেদন করেছিলেন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার সব রকম চেষ্টা করলেও ফল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মিয়ানমার বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করছে না। বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। গত 14 ডিসেম্বর এ সম্পর্কিত জাতীয় কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মিয়ানমার যেন প্রতিশ্রুতি রক্ষা করে সে বিষয়েও কাজ করছে সরকার। ভাষাঞ্চরে কাউকে জোর করে পাঠানো হয়নি। ভাষাঞ্চরে 1 লাখ রোহিঙ্গা থাকতে পারবেন। রোহিঙ্গা ক্যাম্পে মাদককে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ, তবে ক্যাম্পের বাইরে সেনাবাহিনীর অবস্থান থাকবে। মিয়ানমারের নাগরিকরা যারা এখানে অবস্থান করছে তারা যেন যত্রতত্র না যেতে পারে, তারা যেন এক জায়গায় থাকতে পারেন, সেই জন্যই এই কাঁটাতারের বেড়াটা আমরা দেবার ব্যবস্থা করেছিলাম। চতুর্দিকে একটা ওয়াকওয়ে থাকবে, টাওয়ার থাকবে, ওখানে সিসিটিভি ক্যামেরাও ফিট থাকবে, যাতে করে তাদের নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য এই সিদ্ধান্তটি হয়েছিল। এইটা খুব নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। একই সাথে চাঁদাবাজির মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন সুইট জানিয়েছেন, নূর হোসেনের ব্যবহৃত অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও সেই অস্ত্র তিনি ব্যবহার করছিলেন। এ বিষয়ে 2013 সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে পুলিশ। এ মামলায় 5 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করে আদালত। একই সাথে চাঁদাবাজির মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তায় আসামি নূর হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। বাংলাদেশ থেকে আজ আবারও শুরু হচ্ছে সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল। সৌদি সরকার ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। রাত 12টায় ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ফ্লাইটটি। বৃহস্পতিবার ভোর 5টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে আরেকটি ফ্লাইট। এর আগে 20 ডিসেম্বর থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় সৌদি সরকার। এরপর 21 ডিসেম্বর থেকে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়। এর আগে কোভিড-19 মহামারীর কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর গত 17 সেপ্টেম্বর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে সৌদি সরকার। অভিবাসী শ্রমিকদের যেন হয়রানির শিকার হতে না হয়, অবৈধভাবে বিদেশে গিয়ে কেউ যাতে দালালদের খপ্পরে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রবাসী কর্মীদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের সার্বিক কল্যাণে দক্ষতা বাড়ানোর পাশাপাশি বহুমাত্রিক উদ্যোগ নিয়েছে সরকার। সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020 উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রীর বক্তব্যে অভিবাসী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সরকারের নানা উদ্যোগের কথা উঠে আসে। প্রায় 11% বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের দক্ষতা বাড়ানোর বিষয়টিকে নিজের বক্তব্যে খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি যে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। ইতিমধ্যে আমরা প্রায় 70টা ছিল, আরও 40টা সম্পন্ন হয়েছে এবং আরও 100টা কারিগরি কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে নিজের এলাকায় বসে আপনারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ কারিগর হয়ে যেন বাইরে যেতে পারেন। অভিবাসী শ্রমিকদের যে কোনো ধরনের হয়রানি বন্ধে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার মানসিকতা বদলানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনেকে সুষ্ঠুভাবে বিদেশে যেতে পেরেছেন, অর্থ উপার্জন করতে পেরেছেন, আবার অনেকে তা পারেননি, ধোকায় পড়ে নিজের জীবনটাও নষ্ট হয়েছে। আন্তরিকতার সাথে ট্রেনিংটা নিয়ে গেলে পরে তাহলে আর কেউ বিদেশে যে কোনো হেনস্থার শিকার হবেন না, সেই বিষয়টাও সবাইকে নজর রাখতে হবে এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে আরও নজরদারি করতে হবে। অভিবাসীদের কষ্টার্জিত আয়ের টাকা দেশে বিনিয়োগ নিশ্চিতে সব ধরনের নিরাপত্তা বিধানে সরকারের আশ্বাস পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। অনেকেই বাইরে কাজ করেছেন তখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, কেউ ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন, আর এখনও আপনাদের সে সুযোগ আছে। আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে টাকা নিয়ে নিজেরা ছোটোখাটো ব্যবসা করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন, কারণ বাংলাদেশেও এখন অনেক কাজের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি সবসময় বিবেচনায় রাখতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তাদের এমন উদ্যোগ কার্যকর অবদান রাখবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 4% সুদেও প্রণোদনার ঋণ নিতে আগ্রহ নেই করোনায় দেশে ফেরা প্রবাসীদের। প্রবাসী কল্যাণ ব্যাংকের হিসেবে মাত্র 1,500 প্রবাসী 30 কোটি টাকা ঋণ নিয়েছেন। এখনও তহবিলে পড়ে আছে 670 কোটি টাকা। তবে অনেকের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতায় আবেদন করেও ঋণ পাওয়া যায়নি। এ অভিযোগ মানতে নারাজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। করোনার প্রকোপ বাড়লেও গত বছর জুলাইতে বাহরাইন থেকে দেশে ফেরেন টাঙ্গাইলের দেলদুয়ারের সোলাইমান হোসেন। ভিসা বাতিল হয় আর যেতে পারেননি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেও লাভ হয়নি। শেষমেশ কিস্তিতে একটি পিকআপ কিনে নিজেই চালাচ্ছেন। প্রবাসী কল্যাণ থেকে বললো যে এমনি যে এখান থেকে সুই করলে, কাগজপত্র করলে তাহলে হয়তো কিছু সাহায্য সহায়তা করবো। আমি আরো 5-10 হাজার টাকার মতো আরো খরচ করলাম। এইরকম করতে করতে 1-1.5 মাস হয়ে গেল। পরে আমি ফোন দিলাম, এরা বললো যে ভাই আপনি এটা হইতেছে না, ঢাকাতে কোনো আসে নাই। সোলাইমানের একটা ব্যবস্থা হলেও একই জেলার সৌদি প্রবাসী মোয়াজ্জেম হোসেন এখনো বেকার। নিজের ঘর নেই, আশ্রয় নিয়েছেন বন্ধুর বাসায়। একই অবস্থা মালয়েশিয়া ফেরত সিরাজগঞ্জের রবিউল ইসলামেরও। সরকার তরফ থেকেও কোনো কিছু পাইনি, সামাজিকভাবেও কোনো সহযোগিতা পাইনি, আর কোনো কারো কাছে সহযোগিতার সাহায্যের হাত বাড়াইতেও আমাকে সাহায্য কেউ করে না। দেখলেও বলে যে না তোমার কাছে আছে, বিদেশ থেকে আসছে, অনেক কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে কোনো কিছু নাই। প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, ওটাতে গেছিলাম। তারা বলছিল যে আমাদের একটা অনুদান সরকার পাশ করছে, এখনো তাদের ব্যালেন্সে এটা যোগ হয়নি। সেটার ক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করেন। মন্ত্রী জানান, প্রবাসীদের প্রতিষ্ঠায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে। এছাড়া সহজে ঋণ পেতে শর্ত শিথিল করা হচ্ছে। পাচ্ছেন না এটা কিন্তু বোধহয় পুরোপুরি ঠিক না। আমি কিন্তু এখানে কাউকে প্রোটেকশন দেওয়ার জন্য কথা বলছি না। আমি বলবো কি, ইনিশিয়ালি যে নীতিমালা বা রুলস যেটা সেট করা হয়েছিল, আমরা বানিয়েছিলাম ফর লোন, ওটাতে দেখা গেল কি তার কয়েকটা শর্ত বেশি কঠিন হয়ে গেছে। আর সেক্রেটারি সাহেব ওটা ব্যবস্থা করলেন দ্যাট যে কঠিন যেগুলি আছে, ইললজিক্যাল যেগুলি আছে, সবগুলি ফেলে দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রীর 500 কোটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 200 কোটি টাকার তহবিল ঘোষণা করেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 4% সুদে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এর মধ্যে 3 লাখ টাকা দেওয়া হচ্ছে কোনো জামানত ছাড়া। জামানতবিহীন আমরা 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকি, আর জামানত সহ আমরা আরো বেশি দিতে পারি।
এবং ঋণ দেওয়ার জন্য আমাদের 71টা শাখা আছে এবং ওই যারা ঋণ নিতে চান তারা আমাদের বিভিন্ন শাখায় যোগাযোগ করেন, করে তারা ওই আমরা আপিল করলে ওইটা আমরা প্রেয়ার দিলে আর কি আমরা এই ঋণ তাদের দিয়ে থাকি। অভিবাসন গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু বলছে, লকডাউন ও করোনার কারণে প্রায় 4 লাখ প্রবাসী নিঃস্ব হয়েছেন। আল আমিন হোসেন। শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়, দল করলে সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধারাবাহিকতায় গত 12 বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সব সূচকে যুগান্তকারী মাইল ফলক স্পর্শ করেছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল, অর্থনীতি এবং আর্থসামাজিক সহ বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব দেশকে ছাড়িয়ে যাচ্ছে। দেশে এখন স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সহ অন্যান্য সব প্রতিষ্ঠান। পরিস্থিতি বিবেচনায় মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে পারে সরকার বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কেন্দ্রীয় কমিটি সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ব্যবস্থা নিয়ে থাকে এবং ব্যক্তিগতভাবে সভানেত্রী শেখ হাসিনাও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। সরকারের উদাসীনতায় করোনার ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন। ভ্যাকসিন নিয়ে সরকারের নানা মহলের বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি। বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডক্টর মোশাররফ বলেন, ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া জনগণের অধিকার, এই অধিকার থেকে জনগণ যেন বঞ্চিত না হয় সেজন্য বিএনপি প্রথম থেকেই দাবি জানিয়ে আসছে। জনগণ যাতে এই ভ্যাকসিন সঠিকভাবে পায় সেটা সরকারকে নিশ্চিত করার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। ভ্যাকসিন সংগ্রহ, মূল্য, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য জনগণের সামনে উপস্থাপনের জন্য সরকারের প্রতি দাবিও জানায় বিএনপি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মওদুদ আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দুপুরে তাকে দেখে আসার পর সাংবাদিকদের এসব তথ্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় 30 ডিসেম্বর মওদুদ আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 6 সদস্যের মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কাল মওদুদ আহমেদের হার্টে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। সংবাদে এরপরেও যা থাকছে, কাল পরশু চলে আসবেন ব্যাটিং কোচ জন লুইস। আগামী 2 সিরিজের জন্য চুক্তি, পূর্ণাঙ্গ স্টাফকে দ্রুত ক্যাম্পে চায় বিসিবি। চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে প্রথমবার ফেড কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং। কাল দ্বিতীয় সেমিতে বসুন্ধরা আবাহনীর লড়াই। দু একদিনের মধ্যেই ঢাকায় আসছেন টাইগারদের ব্যাটিং পরামর্শক জন লুইস। আপাতত ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য চুক্তি করছে বিসিবি। উইন্ডিজ সিরিজে ভেট্টোরিকে না পাওয়ায় স্পিন কোচ করা হয়েছে সোহেল ইসলামকে। এদিকে কাল প্রথম ধাপে কোভিড টেস্টের জন্য ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করা হবে। 10 জানুয়ারি ক্যাম্প শুরুর আগে বুধবার শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। এদিন 12 ক্রিকেটারের কোভিড টেস্ট হয়েছে, যারা নেগেটিভ রিপোর্ট নিয়ে উঠবেন বিসিবি একাডেমিতে। এরপর ক্রিকেটারতে 2 দফা কোভিড টেস্ট হবে 7 ও 9 জানুয়ারি। রবিবার হোম অফ ক্রিকেটে অনুশীলন শেষ করে দুপুরে টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা। যেহেতু আমরা জয়েন্টলি প্র্যাকটিস করবো, এই জন্য আমরা টেস্ট করছি, কারণ আপনারা জানেন প্রায় 2-3 দিন পর আমরা টেস্ট করতে হয়, যেটা আমরা বঙ্গবন্ধু T20 সময় করেছি, তার আগে যে প্রেসিডেন্ট কাপ হয়েছিল তখন করেছি। তো আমরা ঠিক সেভাবেই যাচ্ছি।
ক্যাম্প শুরুর আগে চলে আসবেন ডোমিঙ্গো সহ কোচিং স্টাফরা। অনুশীলনের প্রথম দিন থেকে তাদের পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালের অপেক্ষায় বিসিবি। 2-1 দিনের মধ্যে যোগ দেওয়ার কথা নতুন ব্যাটিং পরামর্শক জন লুইস। সাকিব, মিরাজ, তাইজুলদের দেখভালে উইন্ডিজ সিরিজে দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। ও আসে নাই, ও কাল পরশুর মধ্যে আসবে। ওকে আমরা সামনাসামনি বসে আমরা দেখব এবং হয়তো আমরা প্রথম 2-1টা সিরিজটা দেখি কেমন, তারপর ইনশাল্লাহ যদি ভালো হয় তাহলে আমরা চেষ্টা করবো ওকে আরও রাখা। রবিবার ঢাকায় ফিরে কোয়ারেন্টাইনে আছেন সাকিব। বৃহস্পতিবার হোম অফ ক্রিকেটে অনুশীলন করবেন টাইগার অলরাউন্ডার। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পুরনো সদস্য, কিন্তু নবীন আফগানিস্তানও তাদের থেকে এগিয়ে গেছে। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে 10-এ নেমে গেছে টিম টাইগার্স। 2 রেটিং পয়েন্টে এগিয়ে থেকে 9 নম্বরে আফগানিস্তান। তবে আসন্ন উইন্ডিজ সিরিজ 2-0 ব্যবধানে জিতলে আগের অবস্থানে ফিরবে মুমিনুল তামিমরা। এদিকে ধারাবাহিকতার পুরস্কার পেয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে টপকে এই প্রথম টেস্টের শীর্ষে ব্ল্যাক ক্যাপস। অভিজাত ফরম্যাটে অভিষেক 2000 সালে। 20 বছরের পথ চলা শেষেও ঠিক বোঝা হয়নি টেস্টের চাহিদাপত্র। ছোট ফরম্যাটের দক্ষতায় কাজ চালানো যায় না টেস্ট ক্রিকেটে। হাতে নাতে টের পেয়েছিল টাইগাররা সাগরিকায়। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে 224 রানের হারে এসে গেছে বিপদ সংকেত। 20 বছরে যা হয়নি টাইগারদের, 2 বছরের ক্যারিয়ারে তার অনেক কিছুই করে দেখিয়েছে আফগানরা। চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের কাছে হারের পর খেলা 4 টেস্টের 3টিতেই ইনিংস ব্যবধানে হার মুমিনুলের দলের। অন্যদিকে দেরাদুনে আয়ারল্যান্ডকে হারিয়ে শতভাগ সাফল্যের কীর্তি আফগানিস্তানের। মহামারীতে হয়তো থেমেছে বাকি সবকিছু, কিন্তু প্রতিভার উত্থান আর ব্যর্থদের জায়গা হারানো দুটোকে থামাবে সেই সাধ্যকার। আইসিসির র্যাঙ্কিংয়ে এবার আনুষ্ঠানিকভাবে এলো অবনমনের ঘোষণা। মিস করেছি আমরা অনেকগুলো টেস্ট। তো বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে যে আমরা আসলে মানে যত বেশি খেলতে পারবো অত ইমপ্রুভ করবো। আমরা যে ওয়ানডেতে বা টি20তে আমরা বেশি খেলার পর দেখেন একটা পর্যায়ে আসছে, তো টেস্টেও কিন্তু আমরা ওরকম চাচ্ছি। টিম গেমের সময়ে ব্যতিক্রম যেন নিউজিল্যান্ড। ব্যাটে বলে ভারসাম্যপূর্ণ দলটির নিউক্লিয়াস যেন কেন উইলিয়ামসন। অধিনায়ককে কেন্দ্রে রেখে সময়ের সাথে পরিধি বাড়িয়েছে ব্ল্যাক ক্যাপস। ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আবর্তনে এবার এলো টেস্টে শ্রেষ্ঠত্বের মুহূর্ত। পাকিস্তানের বিপক্ষে ইনিংস ও 176 রানের জয়ের পর প্রতিবেশী অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিউজিল্যান্ডের। র্যাঙ্কিংয়ে সেরা হতে পারাটা দারুণ অনুভূতি, তবে এর পেছনে রয়েছে আমাদের অনেক দিনের পরিশ্রম। আমরা অনেক দিন ধরে একসাথে কাজ করছি। দলগত চেষ্টাতেই আজ এই সাফল্য। নিঃশ্বাস ছোঁয়া দূরত্বে আছে ভারতও, তবে উইলিয়ামসনদের নিষ্ঠার পর কাল জেমিসনদের দাপুটে আত্মপ্রকাশ দিচ্ছে বার্তা। শ্রেষ্ঠত্বের স্মারক এত সহজে হাতছাড়া হবার নয়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাপট দেখিয়ে প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব সেমিতে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে 3-0 গোলে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে চাপ তৈরি করেছে সাইফ স্পোর্টিং। দ্রুতই আসে সাফল্য। ম্যাচের 8 মিনিটে দলকে এগিয়ে নেন ইমানুয়েল। বিরতির আগে কিছুটা গুছিয়ে উঠে আক্রমণে যায় চট্টগ্রাম, তবে পূর্ণতা দিতে পারেননি সিরাজউদ্দিন রাকিবরা। আক্রমণের পসরা সাজানো সাইফ ব্যবধান দ্বিগুণ করে 72 মিনিটে। আরিফুরের অ্যাসিস্টে স্কোর করেন কেনেথ ইকেচুকু। কিছুক্ষণ বাদে চার্লস দিদিয়ের লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় চট্টগ্রাম আবাহনী। শেষ দিকে তাদের হতাশা বাড়িয়েছেন ইয়াসিন। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে কাল বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। 2 দলেরই হাই প্রোফাইল ফরেন রিক্রুট থাকায় লড়াইটা হবে সমানে সমান। রেকর্ড ঐতিহ্যে এগিয়ে আবাহনী আর পারফরমেন্সের বিচারে ফেভারিট বসুন্ধরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। আবাহনী বসুন্ধরা কিংসের লড়াই যেন শ্রেষ্ঠত্ব প্রমাণের, যা মাঠের বাইরে উত্তাপ ছড়ায়। 2018-র ফাইনাল কখনো ভোলার নয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় দাগ লেগে যায় ওই ম্যাচে। এক মৌসুম বাদে আবারও মুখোমুখি 2 পাওয়ার হাউস। এবার দেখা হয়ে যাচ্ছে সেমিতে। শিরোপা ধরে রাখার লক্ষ্য বসুন্ধরার। লাতিন ছন্দে আসর মাতিয়ে রেখেছেন ব্রোজনের দল। 2 ব্রাজিলিয়ান রবিনিও ফার্নান্দেসের সাথে আর্জেন্টিনার বেসেরা প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারেন। তারপরও কোচের নির্ভরতা জমাট রক্ষণে। এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি বিশ্বনাথ তোপুরা।
বড় মঞ্চে মনোযোগ ধরে রাখাই হবে সাফল্যের মূল মন্ত্র। যে কেউই গোল করতে পারে। আবাহনী কঠিন প্রতিপক্ষ, তাদের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। আমরা আমাদের সেরাটা দিয়ে ফাইনাল নিশ্চিত করতে চাই। বিদেশিদের পাশাপাশি দেশীয়দের বাড়তি দায়িত্ব নিতে হবে। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া আবাহনী। বসুন্ধরার মতো আকাশে নীল ডেরাতেও আছে 2 ব্রাজিলিয়ান। তবে তাদের ট্রাম্প কার্ড আফগান রিক্রুট মাসি সাইঘানি। হাইতিয়ান বেলফোর্টও ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। কোচ মারিও লেমুস অবশ্য এসব নিয়ে ভাবছেন না। মাঠে পরিকল্পনার বাস্তবায়ন চান তিনি। ম্যাচ নিয়ে বাড়তি ভেবে লাভ নেই। আবাহনীর একটি পুরনো ঐতিহ্য আছে, শেষবার শিরোপা হারিয়েছি, এবার জিতে সেই আক্ষেপ দূর করতে চাই। সেজন্য আমাদেরকে এই ম্যাচটা জিততেই হবে। ছেলেরাও আত্মবিশ্বাসী। এটা খুব ইজি হবে না, দুই টিমেরই মাঠটা বলেন, আবাহনী একটা নাম, আবাহনী একটা ব্র্যান্ড। বসুন্ধরা নিউ টিম, তারা চাবে তাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে। আমরা চাবো আমরা জানি এটা সব 12 বার শিরোপা যেটা ওইটা জানি আমরা পুনরুদ্ধার করতে পারি এবং এফসি কাপে ডাইরেক্ট খেলতে পারি। নিজেদের দ্বিতীয় মৌসুমে এসে প্রথম ফেডারেশন কাপ বাগিয়েছে বসুন্ধরা কিংস। বিপরীতে আবাহনী হ্যাটট্রিক সহ রেকর্ড 11 বারের চ্যাম্পিয়ন। তাই লড়াইটা আকাশী নীলদের জন্য মর্যাদার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। চীনের হারবিনে স্নো ফেস্টিভ্যাল বা বরফ উৎসব বিশ্বজুড়েই বিখ্যাত। প্রতি বছরই বরফের নানা শিল্পকর্ম দেখতে ভিড় করেন পর্যটকেরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার বর্ষবরণের ক্ষণগণনা অনুষ্ঠান বাতিল হয়েছে। উৎসবে দর্শনার্থীদের উপস্থিতি কম থাকায় লোকসানে হারবিনের পর্যটন খাত। তবে ব্যবসায়ীদের আশা, ঐক্যবদ্ধ থাকলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। রাস্তা ও খাল দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে কোনো নোটিশ দেয়া হবে না বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় নতুন সড়কের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটির মেয়র। নানা বাধা উপেক্ষা করে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার তা যেন দখল না হয়, সেজন্য এলাকাবাসীকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি। মেয়র জানান, নগরবাসীর সেবা দ্রুত নিশ্চিতে 10 জানুয়ারি থেকে নগর অ্যাপ চালু করবে উত্তর সিটি। অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের সমস্যা জানানোর সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মেয়র জানান, যানজটমুক্ত নগরী গড়ে তুলতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তার অংশ হিসেবেই প্রধান সড়কে ইউলুপ নির্মাণ করা হচ্ছে। সব ইউলুপ নির্মাণ শেষে নগরবাসী এর সুফল পাবেন বলেও জানান আতিকুল ইসলাম। উত্তর সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন পর্যায়ে আসছে। রোডের উপরে যদি অবৈধ বাড়ি থাকে, এটার জন্য সময় আমি দিতে পারবো না, এখনই ভাঙতে হবে। কারণ যখনই সময় দিব তখনই কোর্টকে কিন্তু তারা এক এক ধরনের বিভিন্ন ধরনের কাগজপত্র নিয়ে আসবে। তাই যারা অবৈধ দখল করছেন, আপনারা নিজেরা চলে যান। 1 জানুয়ারি কনস্টেবল জাহিদের সঙ্গে বিয়ে হয় নিপার। দুদিন পর রাজধানীর একটি হোটেলে ওঠে এ দম্পতি। মঙ্গলবার নিপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় আর পালিয়ে যায় জাহিদ। নিপার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। তবে পুলিশ বলছে, হত্যা নাকি আত্মহত্যা জানতে পেতে হবে ময়নাতদন্তের রিপোর্ট। রাজধানীর উত্তর কমলাপুরের সিটি প্যালেস ইন্টারন্যাশনাল হোটেল থেকে মেহনাজ জেরিন নিপার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। পুলিশের বিশেষ শাখা এসবির কনস্টেবল স্বামী জাহিদুল ইসলামের সাথে ওই হোটেলে ওঠেন তিনি। স্ত্রীকে হোটেলে রেখেই মঙ্গলবার সকালে বাইরে যান জাহিদ। 11:30টার সময় আসছি, আসার পরে আমার ম্যানেজারে বলতেছে, হ্যাঁ তুমি দেখো রুমটা থাকবো কিনা যাবে। তাই আমি লক করছি জোরে, তারপরে আর কোনো সারা শব্দ নেই। ম্যানেজারকে আমি পাঠাইছি, হ্যাঁ আমি দেখেন স্যার এটা খুলতেছে না। তো ম্যানেজারে কিছু না বুঝে মানে দেখছে খুলে না, জোরে জোরে লক করছে, হ্যাঁ খুলে না। তারপরে থানার মাঝে ফোন দিছে। এই ঘটনায় মতিঝিল থানায় জাহিদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা করেছেন নিপার ভাই আসনুল কবির। জানা যায় 1 জানুয়ারি নিপার সাথে কুমিল্লায় গ্রামের বাড়িতে দেখা করতে আসেন জাহিদ। সেদিনই তার পরিবারকে ডেকে এনে তাদের বিয়ে দেওয়া হয়।
ওদের ফ্যামিলির লোকজন ছিল, আমাদের ফ্যামিলির লোকজন ছিল। বিয়েটা 1 তারিখ রাতে শেষের দিকে রাতে হয়েছে আর কি বিয়েটা। আমাদের কাছে মনে হচ্ছে এটা মানে একেবারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিপার গলায় চিহ্ন পেয়েছে ফরেনসিক বিভাগ, শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা নিশ্চিত হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা দাগ পাইছি, ফাঁসির দাগ পাইছি, আর ওই নেক টিস্যুতে পাঠাইছি, বলার নেক টিস্যু হিস্টোপ্যাথোলজিতে পাঠাইছি, ওই রিপোর্ট আসা পর তারপর কনফার্ম করা যাবে। আত্মহত্যার প্ররোচনা হিসেবে একটা মামলা নিচ্ছি, এখন আসলে কার কাছ থেকে প্ররোচনা আসছে, কিভাবে আসছে, একটু তদন্তের অগ্রগতি না হইলে তো আর আপডেট কিভাবে বলবো। নিপার দ্বিতীয় বিয়ে ছিল এটি। প্রথম স্বামীর সাথে 8 বছরের একটি সন্তান রয়েছে তার। প্রায় 6 মাস আগে বিচ্ছেদের পর নিপার বিয়ে হয় জাহিদের সঙ্গে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের কটিয়াদীতে সৌদি প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পৌর এলাকার কমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবিনার স্বামী দিন ইসলাম সৌদি প্রবাসী। হত্যার কারণ কেউ জানাতে পারেনি, তবে তদন্ত শুরু করেছে পুলিশ। কটিয়াদী উপজেলার কমরভোগ গ্রামের ফুলমিয়ার 5 ছেলে মেয়ের মধ্যে সবার ছোট সাবিনা আক্তার। 3 বছর আগে চাচাতো ভাই দিন ইসলামের সঙ্গে বিয়ে হয় তার। স্বামী সৌদি প্রবাসী হওয়ায় বিয়ের পর থেকে বাবা মার সাথেই থাকতেন তিনি। মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমোতে যান সাবিনা। সকালে ঘরের দরজা খোলা দেখে মেয়েকে ডাকতে যান তার মা। এ সময় বিছানার উপর তার গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। তবে কারো সঙ্গে সাবিনার কোনো বিরোধ ছিল না বলে জানান স্বজনরা। আমার বোনের বিয়ে দিছে আমার বাড়ি নয়, চাচাতো বাড়িতে এরা বাদ গন্ডগোল, আমার চাচাতো বোন লাগে পাগল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পেয়েছেন তারা। হত্যার কারণ বের করতে চলছে তদন্ত। এখানে এসে বিভিন্ন ধরনের মত পাওয়া যাচ্ছে। ভিকটিমের পরিবার এক ধরনের কথাবার্তা বলছে, আবার আমাদের কাছে অন্য গোপন তথ্যও আছে। তো আমরা এটা যাচাই বাছাই করছি। চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়া নিয়ে শ্বশুরবাড়ির অন্যদের সঙ্গে সাবিনার সম্পর্ক ভালো ছিল না বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গ্রাহকদের তথ্য সুরক্ষা এবং তদারকির দায়িত্বে থাকা গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ। টাকার বিনিময়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের মামলায় এ সপ্তাহেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রেপ্তার রুবেল মাহমুদ অনিককে 5 দিনের রিমান্ডের পর তার ব্যবহৃত ল্যাপটপ, বায়োমেট্রিক মেশিন সহ 5টি আলামত জব্দ করা হয়েছে। এই ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেছে গ্রামীণফোনও। ওই কাস্টমার কেয়ার সেন্টারটি বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। বয়স্কদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 2 বোন পারভিন আক্তার নূপুর ও শেফালি বেগম এবং গ্রামীণফোনের কর্মী অনিক সহ 4 জনকে সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রামীণফোনের কাস্টমার কেয়ার ম্যানেজার অনিকের কাছ থেকে টাকার বিনিময়ে বিশিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য নিয়ে প্রতারণা করেছে পারভিন। 15 ডিসেম্বর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে গ্রামীণফোন, পারভিন ও অনিকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মঙ্গলবার পারভিন ও অনিকের 5 দিনের রিমান্ড শেষ হয়েছে। তাদের দেয়া তথ্যে গ্রামীণফোনের মহাখালী কাস্টমার কেয়ার সেন্টার থেকে অনিকের ব্যবহৃত ল্যাপটপ, বায়োমেট্রিক স্ক্যানার, বারকোড স্ক্যানার, মোবাইল ও মডেম জব্দ করা হয়। পুলিশ বলছে, অনিক গ্রামীণফোনের কাস্টমার ম্যানেজার হিসেবে কাজ করলেও তার কোনো আইডি ছিল না। সে আগে চাকরি করা আরেক কর্মীর আইডি ব্যবহার করছিল। সে আইডি ব্যবহার করেই তথ্যগুলো ফাঁস করা হয়েছে। গ্রামীণফোনের কাছে এই আইডি দিয়ে কি কি কাজ করা হয়েছে সেগুলো চাওয়া হয়েছে। আরেকজনের ইউজার আইডি সে ব্যবহার করে সে মূলত যে কাজটা করতো সেটা হচ্ছে মানে পাবলিকের যে ওই মোবাইল, ওই যে সিম ব্যবহৃত যে রেজিস্ট্রেশন নাম্বারগুলি থাকতো বিভিন্ন লোকের বা তাদের ব্যক্তিগত প্রোফাইলের দিকে, এই সবগুলি করতো কি ওই প্রতারক চক্রকে দিয়ে দিত। ঘটনার তদন্তে গ্রাহকের তথ্য ও সিস্টেম সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাদের দায় পেয়েছে পুলিশ। এ সপ্তাহেই জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেওয়া হবে দায়ীদের বিরুদ্ধে। একটা ব্যক্তির পরত এত বড় একটা দায় মানে দাবানো যাবে না, কারণ এই ব্যক্তিকে এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল, তাকে নজরদারি তারা কেউ রাখলো না। অবশ্যই গ্রামীণফোনে অন্যদের একটা গাফিলতি আছে।
এ বিষয়ে লিখিত বক্তব্যে গ্রামীণফোন জানায়, এ ঘটনার পর তথ্য ও সিস্টেমের সুরক্ষায় গ্রামীণফোন আরও বেশি কঠোর অবস্থান নিয়েছে। পাশাপাশি তদন্ত কমিটি করে ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণফোনের মহাখালীর কাস্টমার কেয়ার সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার বিপুল পরিমাণ কালো টাকা সাদা হওয়ায় অর্থনীতিতে গতি বেড়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। তিনি জানান, আগামীতেও এই সুযোগ অব্যাহত রাখতে চায় সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানান অর্থমন্ত্রী। চলতি অর্থ বছরে কালো টাকা সাদা করার অবারিত সুযোগ দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর হিসেবে ৬ মাসে এ সুযোগ নেন ৭,৬৫০ জন নাগরিক। এতে সোয়া ১০,০০০ কোটি টাকা সমপরিমাণ অপ্রদর্শিত অর্থ ও সম্পদ বৈধ হয়। সাদা হওয়া এসব সম্পদের বেশিরভাগ বিনিয়োগ হয়েছে আবাসন খাত ও পুঁজিবাজারে। এ থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, কালো টাকা সাদা করার এ সুযোগ আবারও দিতে চায় সরকার। একজনের একটা ট্রানজাকশন ১০ হাত ঘুরে হয়তো 7 দিনে, তো এতে করে ইকোনমি অনেক বেগবান হচ্ছে, ইকোনমি আরো শক্তিশালী হচ্ছে। আমি মনে করি যে আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা সফল হয়েছি, অন্তত পুরোপুরি না হলেও বেশিরভাগ আমরা সফল হয়েছি। আমরা চাই কালো টাকা সাদা হোক। তবে এবার রিটার্ন জমা দেয় তেমন সাড়া মেলেনি। এনবিআর এর হিসাবে রিটার্ন জমা হয়েছে প্রায় ২৪ লাখ। যদিও এবার কিছু ক্ষেত্র ছাড়া নিবন্ধন থাকলে রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়। এনবিআর এর হিসাবে নিবন্ধিত করদাতা ৫৬ লাখের বেশি। অর্থমন্ত্রী মনে করেন, রাজস্ব খাতে অটোমেশন না হওয়ায় রিটার্ন জমা কম হয়েছে। যারা ট্যাক্স দেয় শুধু তারাই দেয়, অন্যরা দেয় না। এগুলা রেট অফ ট্যাক্সেশন আমাদের অনেক বেশি ছিল। আস্তে আস্তে আমরা যেগুলো এগুলোর কমিয়ে না নিয়ে আসতে পারি, কম্পিটিটিভ জায়গায় নিয়ে আসতে না পারি, তাহলে হবে না। নতুন বছরে অভ্যন্তরীণ সম্পদকে আরও ভালোভাবে কাজে লাগানোর কথাও সংবাদ সম্মেলনে জানান অর্থমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক সপ্তাহের মধ্যেই নিজেদের তৈরি করোনা টিকা রপ্তানি শুরু করবে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বিবিসি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিবিসিকে জানান, প্রতিবেশী দেশগুলোকে টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি ভারত সরকার দিয়েছে তা এখনও অটুট রয়েছে। ভারতে টিকা প্রয়োগ শুরুর ১৫ দিনের মধ্যে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী কয়েকটি দেশে রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি। এর মধ্যে কিছু টিকা উপহার হিসেবে দেবে ভারত। বাকি টিকা ভারত সরকার যে দামে কিনবে প্রায় সেই দামেই রপ্তানি করা হবে। এ মাসের মাঝামাঝি সময়ে নাগরিকদের টিকা দেওয়া শুরু করার আশা ভারতীয় কর্মকর্তাদের। ভারতে আগামী জুলাইয়ের মধ্যে ৩০ কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। বরফ উৎসব বা স্নো ফেস্টিভ্যালের জন্য পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ চীনের উত্তর পূর্বাঞ্চলের শহর হারবিন। তবে করোনার দ্বিতীয় দফার আঘাতে এবারের উৎসবে ভাটা পড়েছে। এতে অর্থনৈতিক সংকটে পড়েছে হারবিনের পর্যটন খাত। প্রতি বছর শীতে বরফের শিল্পকর্ম দেখতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে চীনের হারবিন শহরে ভিড় জমান পর্যটকেরা। কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। করোনা মহামারীর কারণে পরিপূর্ণ রূপ পাচ্ছে না এই উৎসব। সতর্কতার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু ঐতিহ্যবাহী অনুষ্ঠান। হারবিন আইস অ্যান্ড স্নো ট্যুরিজম কমিটি জানায়, তাদের এবারের বর্ষবরণের ক্ষণগণনা অনুষ্ঠান বাতিল করায় আশাহত হয়েছিলেন পর্যটকেরা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর ২ মাস আগেও পর্যটন ব্যবস্থা আবার আগের রূপ ফিরে পাচ্ছিল। কিন্তু সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠান বাতিল করায় লোকসানে পড়েছে এই খাতের ব্যবসায়ীরা। করোনা নিয়ন্ত্রণ সম্ভব হলে ক্ষতি পুষিয়ে আগের অবস্থায় ফিরতে পারব। মহামারীর কারণে আমরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। এবারের নববর্ষের ছুটিতে হারবিনে পর্যটকদের উপস্থিতি ২০% কম ছিল বলেও জানান পর্যটন খাতের কর্মীরা। এবছর করোনার কারণে পর্যটকের সংখ্যা কম ছিল। আমাদের হাতে কোনো কাজ ছিল না, এতে আমাদের আয়ও কমে গেছে। তবে পর্যটন সংশ্লিষ্টদের বিশ্বাস এই সমস্যা ক্ষণস্থায়ী। সবাই ঐক্যবদ্ধ থাকলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা তাদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের রাত ৯টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।
সাথে থাকার জন্য ধন্যবাদ।